আচ্ছা, কেউ কি জানে নাকি সেকশন এ কোথায় আছে? জানা আছে সেকশনে তাদের সিলেবাসে কোন চ্যাপ্টারে আছে? কেউ জানে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমাদের মিড টার্মের সিলেবাস কোন পর্যন্ত হবে? আপ টু 4 পর্যন্ত হওয়ার কথা। আমরা তো আজকে থেকে 4 শুরু করব। আজকে 4 শুরু করব। আচ্ছা, তাহলে তাহলে টাইম রেসপন্স পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের টাইম রেসপন্স। লাস্ট চ্যাপ্টার আমাদের শেষ। আমরা 3x3 ম্যাট্রিক্স যেটা করছিলাম ওইখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। কনভার্ট ট্রান্সফার ফাংশন টু স্টেট স্পেস টু ট্রান্সফার ফাংশন, যেটা চ্যাপ্টার 3 লাস্ট টপিক। মানে 3x3 ম্যাট্রিক্সটা লাস্ট টপিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে আমাদের পরের চ্যাপ্টার, এটা হচ্ছে টাইম রেসপন্স। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু থিওরি পোর্শন আছে, ঠিক আছে? অন্য চ্যাপ্টার গুলোতে কিন্তু এখন পর্যন্ত তেমন থিওরি ছিল না। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু থিওরির অংশ দেখব। এখান থেকে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, হয়তো ডেফিনেশন বলো বা যাই হোক, এখানে থেকে কিছু জিনিস আসে। আচ্ছা, তাহলে ফার্স্ট এই টাইম রেসপন্সের জন্য আমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা আছে। কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা দিয়ে আমরা হয়তো অঙ্ক করব শেষের দিকে। তাহলে শুরুতে আমাদের আরো কিছু বুঝতে হবে। এখানে মূলত চ্যাপ্টারটা শুরু করা হয়েছে এই টপিকটা থেকে আমরা শুরু করব, পোলস, জিরোস এন্ড সিস্টেম রেসপন্স। ঠিক আছে? তাহলে প্রথমেই হচ্ছে একটা সিস্টেমের পোলস এবং জিরোস কিভাবে বের করা হয়। ঠিক আছে? পোলস এবং জিরোস। তাহলে এই পোলস এবং জিরোস কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণটা কি, পরে আমরা দেখব যে আমাদের আসলে সাবসিকুয়েন্ট চ্যাপ্টার গুলাতে চ্যাপ্টার 5 না, চ্যাপ্টার 6, 7, তারপর শেষে যখন 8 নিয়ে কাজ করে, চ্যাপ্টার 8 প্রতিটা চ্যাপ্টারেই মূলত পোল আর জিরোস নিয়ে অঙ্ক করতে হয়। ঠিক আছে? পোলের মান কত, জিরোর মান কত, এইগুলা নিয়ে পরে আমাদের আরো অঙ্ক করতে হয়। তাহলে আমাদের প্রথমেই জানা উচিত পোল আর জিরোসটা অ্যাকচুয়ালি কি। তাহলে পোল আর জিরোসটা হচ্ছে, আমরা ট্রান্সফার ফাংশন বের করছি অলরেডি, ট্রান্সফার ফাংশনের ফরম্যাটটাও জানি। ট্রান্সফার একটা সার্কিট থেকে যখন ট্রান্সফার ফাংশন বের করছি, টিএসটা কিভাবে থাকে, একটা উপরে নিউমারেটর থাকবে, নিচে আরেকটা ডিনোমিনেটর থাকবে, সামথিং বাই সামথিং, আউটপুট ওভার ইনপুট, যদি মনে থাকে। আচ্ছা, তাহলে উপরের নিউমারেটরে একটা ইকুয়েশন থাকবে এস এর, আর নিচে ডিনোমিনেটরে একটা ইকুয়েশন থাকবে এস এর। এস স্কোয়ার হতে পারে, এস কিউব হতে পারে। তাহলে পোলটা হচ্ছে উপরের যে টার্মটা আছে, উপরের যে এক্সপ্রেশনটা, ওটাকে জিরো করে দিয়ে এস এর যে মানটা বের হয়, ওটা হচ্ছে আমার জিরো। আরেকবার, হ্যাঁ, ট্রান্সফার ফাংশনের মধ্যে নিউমারেটরকে যদি আমরা নিউমারেটরের এক্সপ্রেশনটাকে জিরো করে দেই, জিরো করে দিয়ে যেই ভ্যালুগুলা বের হয় এস এর, সেই ভ্যালুটা হচ্ছে আমার জিরোর মান। সিমিলারলি ট্রান্সফার ফাংশনের মধ্যে ডিনোমিনেটরের যে এক্সপ্রেশনটা আছে, ওটাকে যদি জিরো করে দেই, জিরো করে দিয়ে এস এর যে মানটা বের হয়, ওটা হচ্ছে পোল। তাহলে আমি একটু একটা এক্সাম্পল দেখাই, যে নিচে এখানে পোলের ইয়ে বলা আছে। দেখো এখানে ডেফিনিশন নাকি পড়ে, এই যে পোলের হচ্ছে pole of a transfer function that causes the transfer function to become infinite. তাহলে একটা ট্রান্সফার ফাংশন কখন ইনফিনিট হবে? ট্রান্সফার ফাংশন হচ্ছে সামথিং ওভার সামথিং, ফ্র্যাকশনটা কখন ইনফিনিটি হয়? যখন নিচের অংশটুকু জিরো হবে। 1/0 মানে নিচের অংশটুকু জিরো দেবে, নিচের অংশটুকু জিরো হবে। তাহলে যে ট্রান্সফার ফাংশনের যে নিচের অংশটুকু, ওটাকে নিচের অংশটুকুকে জিরো করে দিয়ে যে এস এর যে সলিউশনটা বের হবে, সেটা হচ্ছে আমার পোল। এস এর মানগুলো হচ্ছে পোল। আর জিরো হচ্ছে কি, এই যে ডেফিনেশনে বলা আছে দ্যাট কজেস দ্য ট্রান্সফার ফাংশন টু বিকাম জিরো। তাহলে ট্রান্সফার ফাংশন কিভাবে জিরো করা যায়? আমি ফ্র্যাকশনের উপরের অংশটুকু জিরো করে দিলে, তাহলে উপরের এক্সপ্রেশন ইকুয়ালস টু জিরো করে দিয়ে এস এর যে মানগুলো বের হয়, ওগুলো হচ্ছে জিরো। এটা হচ্ছে মূল ডেফিনেশন। আমি এখন এই যে নিচে এখানে আমি ইয়েতে যাই, যে সিএস এর এক্সপ্রেশনটাতে যাই। এই যে সে একটা সিএস দেয়া আছে আমাদের। হ্যাঁ,
স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম এখন। হ্যাঁ। একবার একটু বলবেন স্যার, হ্যাঁ। পোলস জিরো। পোলস হচ্ছে একটা ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর এর যে এক্সপ্রেশনটা আছে সেটাকে জিরো করে দিয়ে এস এর যে মান বের হবে ওটা হচ্ছে পোল, আর নিউমারেটর ফ্র্যাকশনের নিউমারেটর মানে উপরের অংশটুকুকে জিরো করে দিয়ে এস এর যে মান বের হবে ওটা হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে আমরা এই সিএস এর এক্সপ্রেশনটা থেকে দেখি। সিএস এর মধ্যে একটা আমাদের এক্সপ্রেশন হচ্ছে এস প্লাস টু ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ফাইভ। ঠিক আছে, তাহলে এখন এইখান থেকে যদি আমার পোলার জিরোস বের করতে হয় সিএস থেকে, তাহলে জিরো কোনটা হবে? উপরের অংশটুকুকে জিরো করে দিয়ে এস এর মানটা যেটা বের হয় সেটা হচ্ছে জিরো। তাহলে কোনটাকে জিরো করতেছি, উপরে কোনটা জিরো করতেছি? এস প্লাস টু কে স্যার, এস প্লাস টু কে। এস প্লাস টু। তাহলে এটা মনে হয় বোঝা যাচ্ছে যে আমাদের জিরো হবে এস প্লাস টু ইকুয়ালস টু জিরো করে দিয়ে এস এর যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের জিরো। তাহলে এস ইকুয়ালস টু কত এই অঙ্কের মধ্যে? মাইনাস টু। মাইনাস টু, হ্যাঁ, মাইনাস টু। মাইনাস টু। ঠিক আছে, এটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি যদি পাশে এখানে লিখি জিরো, আমি বের করতে চাই জিরো। জিরো বের করার জন্য কি করতে হবে? এস প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াইলো? এস ইকুয়ালস টু মাইনাস টু। তাহলে এটা হচ্ছে আমার জিরো। সবাই কি ক্লিয়ার জিরো কিভাবে বের করে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে ট্রান্সফার ফাংশনের উপরের অংশটুকুকে যদি আচ্ছা এটা কিন্তু ট্রান্সফার ফাংশন না, সিএস টা মনে হয় ট্রান্সফার জাস্ট একটা এক্সপ্রেশন। সিএস এর এখানে এক্সপ্রেশন আমি জাস্ট বোঝানোর জন্য যে সিএস টা যদি একটা আমাদের ট্রান্সফার ফাংশন হয় তাহলে সেখান থেকে আমাদের জিরো হবে, উপরের পোর্শনটুকুকে জিরো করে দিয়ে এস এর যে মানটা আসে। তাহলে এখানে জিরো হচ্ছে আমাদের একটা নাকি, যেহেতু এস এর মান একটা বের হইছে, জিরো হচ্ছে একটা। আচ্ছা, জি স্যার। এরপরে আসি পোল। পোলটা কি হবে? পোল হবে স্যার এস ইন্টু এস প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে Zero. এস প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এটা বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে এস এর মান কয়টা বের হবে? দুইটা বের হবে স্যার। এটা বের হবে দুইটা স্যার। বের হবে। তাহলে এই প্রবলেমের মধ্যে যদি সিটা আমাদের জন্য এখানে ট্রান্সফাংশন হয়ে থাকে তাহলে এটা কিন্তু আমাদের পোল হচ্ছে দুইটা, জিরো কিন্তু একটা। তাহলে এটার আমি নিচে যদি লিখি একটা এস এর মান হচ্ছে এস ইকুয়ালস টু জিরো, জিরো, আরেকটা মান একটা হবে মাইনাস ফাইভ। মাইনাস ফাইভ। s equals to minus 5. ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? পোলার জিরোজ এর মান কিভাবে বের করে ট্রান্সফার ফাংশন থেকে? জি স্যার ক্লিয়ার। তাহলে এটা মানগুলো বের করার জন্য মনে হয় আমাদের ফ্যাক্টর আকারে লিখতে হবে, উপর আর নিচের টুকুকে ফ্যাক্টর আকারে লিখতে হবে নাকি? কারণ আমরা কিন্তু যদি মনে থাকে আমরা কিন্তু পোলের ইকুয়েশন নিচের অংশটুকু ট্রান্সফার ফাংশনের অংশটুকু আমরা পাইছি না, এই যে আগের চ্যাপ্টারে এটা আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাইছি না, হ্যাঁ, বা এস কিউবের ইকুয়েশন জি পাইছি, স্যার, এস কিউব এস স্কয়ার এই ধরনের। এভাবে পাইছি। তাহলে এগুলাকে কিন্তু ফ্যাক্টর আকারে রিপ্রেজেন্ট করতে মানে এস প্লাস এ মাল্টিপ্লাইড বাই এস প্লাস বি মাল্টিপ্লাইড বাই এস প্লাস সি ফ্যাক্টর আকারে যদি এক্সপ্রেস করি তাহলে আমাদের এই পোলার জিরোস বের করতে সুবিধা হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। এটা তাহলে আমার মনে হয় এটা ক্যালকুলেটর থেকেও করা যায়। এস স্কয়ার এস কিউবের যদি এক্সপ্রেশন থাকে সেখান থেকে আমরা ক্যালকুলেটরেও বসায় ডাইরেক্টলি আমরা পোলের মানগুলো আর জিরোর মানগুলো বের করতে পারি, এস কিউব পর্যন্ত থাকলে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গেল পোলার জিরোস। তাহলে clear? আচ্ছা, আমি পরে দেখি এখানে কি বাকি আছে। তাহলে এখানে পোলের ডেফিনিশন দেয়া আছে, the values of the Laplace transform variable s মানে s এর মানটা ভ্যালু that causes transformation to become infinite, অথবা এখানে আরেকটা অন্যভাবে বলা যায় roots of the denominator of the transfer function। ডিনোমিনেটরের রুটস গুলা ডিনোমিনেটরের এক্সপ্রেশনটাকে ইকুয়ালস টু জিরো করে দিয়ে
যে এস এর মানগুলা রুটগুলা বেরোবে ওটা হচ্ছে 4। এখানে ডেফিনিশন দেয়া আছে 1 2 করে দেয়া আছে। জিরোর জন্য সেম, আমি যে জিনিসটা বললাম এখানে 1 2 করে আমাদের ডেফিনিশন দেয়া আছে জিরোজ এর। আচ্ছা, এরপরে আমাদের জানা উচিত এখানে উপরে কিছু মিস হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস আছে সিস্টেম রেসপন্স। হ্যাঁ, তো সিস্টেম রেসপন্সের মধ্যে বলা হচ্ছে যে আউটপুটের মধ্যে আমাদের দুই ধরনের অংশ থাকতে পারে। এটা মনে হয় আগেও বলছিলাম যে একটা হচ্ছে ফোর্সড রেসপন্স আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। বুঝাইছিলাম না একবার? এটা বুঝাইছিলাম ফোর্সড রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স কি? হ্যাঁ স্যার বলা হয়নি। না স্যার, স্যার মনে পড়তেছে না স্যার। আচ্ছা, এক্সাম্পল দিছিলাম একটা যে তোমার হাঁটতে হাঁটতে যদি পড়ে যাও তাহলে তুমি পড়ে যে উঠে দাঁড়াও তাহলে ওটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স, আর যদি পিছন থেকে কেউ ধাক্কা দেয় ওটা ফোর্সড রেসপন্স। রাস্তার গর্তের ভিতর স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একটা এক্সাম্পল দিছিলাম। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স, যেটা হচ্ছে আমাদের একটা সিস্টেমে ন্যাচারাল রেসপন্স হচ্ছে সে নিজে নিজে আবার সে ডিস্টার্ব ফিল হবে, ফিল হওয়ার পরে সে আবার অরিজিনাল পজিশনে ব্যাক করবে। আর ফোর্সড রেসপন্স হচ্ছে এটার কোনো হাত নাই আমার, কারণ এটা যেহেতু ফোর্সড রেসপন্স মানে বাইরে থেকে কোনো একটা ইনপুট দিয়ে সিস্টেমটাকে ডিস্টার্ব করা হচ্ছে। এটার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম যে যে রাস্তায় হাঁটতে হাঁটতে যদি আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে যদি আমি নিজে দাঁড়ায় যাই তাহলে আমার সিস্টেমে এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। আমি পড়ে যাই আবার নিচে দাঁড়ায়, আমি ঠিক করে দাঁড়ায় ফেললাম, দাঁড়ায় গেলাম আবার। আর ফোর্সড রেসপন্স হচ্ছে পিছন থেকে কেউ তোমাকে ধাক্কা দিয়ে ফালাই দিল, তাহলে এটাতে আমার কোনো হাত নাই, আমার এখানে অ্যাকচুয়ালি দোষটা আমার না এখানে, ঠিক না? তাহলে এটা সিস্টেমের কোনো এফেক্ট, মানে সিস্টেমের নিজের কোনো প্রবলেম না, এটা হচ্ছে বাইরের কোনো একটা এক্সটার্নাল ফোর্সের কারণে বা এক্সটার্নাল ইনপুটের কারণে আমার এই রেসপন্সটা হয়েছে। তো যেটা বলছিলাম ওই সময় বলছিলাম যে একটা স্টেবল সিস্টেমের জন্য, একটা সিস্টেম যদি স্টেবল হতে হয় সেই সিস্টেমের জন্য ন্যাচারাল রেসপন্স মাস্ট বি জিরো। তাহলে ন্যাচারাল রেসপন্স জিরো মানে কি? ন্যাচারাল রেসপন্স জিরো মানে হচ্ছে যেখানে ছিলাম সেখানে আবার ফেরত আসছি, নেট কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার সবার কাছে? ন্যাচারাল রেসপন্স হচ্ছে যেখানে ছিলাম সেখানে আবার অরিজিনাল পজিশনে ফেরত আসছি, সো আমার এখানে কোনো নেট কোনো চেঞ্জ নাই। ফোর্সড রেসপন্স থাকতে পারে এক্সট্রা, আমাদের সিস্টেমের মধ্যে এক্সট্রা কিছু থাকতে পারে, ওটা হচ্ছে বাইরে থেকে ফোর্স, যেটা বললাম বাইরে থেকে ইনপুট। তাহলে এখানে আমাদের দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে ফোর্সড রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স। তাহলে এই দুইটা যদি আমাদের পরে এখানে এক্সপ্লেন করা আছে যে সে আমাদের আউটপুটকে আমরা মার্ক করি সিএস দ্বারা, মনে আছে তো নাকি? সি দ্বারা মার্ক করা হয় আউটপুট। জি স্যার। জি স্যার। তাহলে আউটপুট এর ইকুয়েশনের মধ্যে সে আউটপুটের এক্সপ্রেশনটা হচ্ছে s প্লাস 2 ডিভাইড বাই s প্লাস s ইন্টু s প্লাস 5। তাহলে আউটপুট এটা তো ল্যাপ্লাস ডোমেনে আছে। এখন আউটপুটটাকে যদি আমি ইয়ে করতে চাই, ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেনে নিতে চাই, হ্যাঁ, এই আউটপুটটাকে আমি যদি ল্যাপ্লাস ডোমেন থেকে টাইম ডোমেনে নিতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এটা যে ইয়ে করতে হবে, মনে আছে যে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। জি স্যার। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন এখানে করা আছে, আমি আর পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য এখানে করা আছে। তো সে এটা a বাই s আর একটা b বাই s প্লাস 5 করার পরে a b এর মান তারা বের করে নিছে, একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 3/5। ঠিক আছে? আচ্ছা, এখন ইকুয়েশন 4.1 থেকে আমরা আসছে হচ্ছে ইকুয়েশন 4.2। খেয়াল করি ইনভার্স ল্যাপ্লাস করছে, তাহলে 1/s এটার ইনভার্স ল্যাপ্লাস কি হবে? ইউ অফ টি। স্যার ইউ অফ টি। ইউ অফ টি, অথবা আমাদের জন্য আমি শুরুতেই বলছিলাম আমাদের এই বইয়ের মধ্যে বাই ডিফল্ট ইউটিটা দেওয়া হয় না, মানে ইউটি যেই জায়গাতে আছে সেই জায়গা দেখবা হচ্ছে খালি রাখা হয়েছে। 1 ধরে স্যার, ইউটিটাকে ইউনিটি স্ট্রিপ 1 ইউটি ধরে। বেসিক্যালি 1। ঠিক আছে। ঠিক আছে? তাহলে এই বইয়ের অন্য সিগন্যালের বই হয়তো ইউটি থাকলে ইউটি রাখতাম, ঠিক আছে, কিন্তু কন্ট্রোল সিস্টেমে ইউটিটাকে 1 ধরা হয়। তাহলে যেই জায়গাগুলোতে ইউটি থাকবে আসলে ওই জায়গাগুলো আসলে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। দেখো তাহলে
2/5 তাহলে 1/s কে ইনভার্স ল্যাপ্লাস করার পরে আমাদের কিন্তু শুধু 2/5 রয়ে গেছে, কারণ সাথে একটা 1। ক্লিয়ার? জি স্যার। স্যার। আর নিচে পরের টার্মটা 3/5 ডিভাইড বাই s প্লাস 5। তাহলে এটারও ইনভার্স ল্যাপ্লাস কিন্তু জানা থাকা উচিত। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো কি আমরা যে 2.1 একটা টেবিলে শিখছিলাম ওইখান হ্যাঁ, থেকে মানগুলো নিচ্ছি? রাইট 2 পয়েন্ট টেবিলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় প্রতিটা টার্ম, বা এটা 2.5 না, এটা লাস্ট সেমিস্টারও আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আসছি না এগুলো। 1/s এর ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে ut, জি স্যার। তারপরে s প্লাস a, এটার ইনভার্স ল্যাপ্লাস কি হবে? e to the power minus 80 টু দি পাওয়ার মাইনাস 80। e to the power minus a, s প্লাস a হলে e to the power minus 80, minus 80 আর মাইনাস থাকলে প্লাস হবে। মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটারও সাথে কিন্তু একটা ut ছিল, যদি মনে থাকে। জি স্যার। তাহলে ওই ut-টাকে আমরা লিখতেছি না, ut হচ্ছে বললাম তো এই বইয়ের মধ্যে সব জায়গায় ut-টাকে স্কিপ করে যাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করি, আমাদের দুইটা জিনিস থাকে রেসপন্স বা আউটপুটের মধ্যে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 3/5 e to the power minus 5t। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে কোনটা ন্যাচারাল রেসপন্স আর কোনটা ফোর্সড রেসপন্স? কারো কোনো আইডিয়া? কারণ অলরেডি আমরা জানি যে অলরেডি বলছিলাম যে ন্যাচারাল রেসপন্স অলওয়েজ 0 হয়ে যাবে আর ফোর্সড রেসপন্স থেকে যাবে। স্যার 2/5 হচ্ছে তাহলে ফোর্সড রেসপন্স আর ওইটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। কিভাবে বুঝলা? দেখুন কিভাবে বুঝলা? আর ওটা যেহেতু এক্সপোনেনশিয়াল, এটা তো মানে ইভেনচুয়ালি তো 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে। গুড। তাহলে এখানে বোঝার উপায় হচ্ছে যে দেখো এক্সপোনেনশিয়াল টার্মটা আছে e টু দি পাওয়ার মাইনাস 5t। হোপফুলি সবাই e টু দি পাওয়ার এর গ্রাফের সাথে পরিচিত, বা e টু দি পাওয়ার মাইনাস t এর গ্রাফটা কেমন হবে মনে আছে? e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ, এটা যদি x অ্যাক্সিস হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস এর গ্রাফের শেপটা মনে আছে? জি স্যার, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে স্যার। উপর থেকে কার্ভ হয়ে নিচের দিকে যাবে। এরকম করে নিচের দিকে যেতে থাকবে, প্যারাবোলার মতো। জি স্যার। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিকে যেটা বলা হয়, জি স্যার। নিচের দিকে যেতে থাকবে। আচ্ছা, তাহলে যত এক্স অ্যাক্সিস বা এর মান বাড়াতে থাকবো তত কি আমাদের গ্রাফটা আরো নিচে নামতে থাকবে? জি স্যার। হ্যাঁ, তাহলে ইনফিনিটিতে যে বা অনেক বড় একটা এক্স এর ভ্যালুতে যে গ্রাফটা কি 0 হয়ে যাবে না? মানে কোন একটা ভ্যালুতে যে আস্তে আস্তে যে গ্রাফটা এক্স অ্যাক্সিস কে টাচ করবে, তাই তো? এটাই তো এক্সপোনেনশিয়াল কার্ভ শেপটা এটাই বলে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এই এক্সপোনেনশিয়াল টার্মটা কোনো একটা পয়েন্ট বা ভেরি লার্জ ভ্যালু অফ টি এর জন্য যে 0 হয়ে যেতে পারে। তাহলে এটা আমরা যেটা ডেফিনেশনে বলছিলাম যে ন্যাচারাল রেসপন্স হচ্ছে একটা স্টেবল সিস্টেমের জন্য সবসময় ন্যাচারাল রেসপন্সটা হবে আস্তে আস্তে 0 হয়ে যাবে। তাহলে এই অংশটুকু, এই 3/5 e to the power minus 5t, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেসপন্স। আর ফোর্সড রেসপন্স যেটা বলছিলাম যে ওটা কখনোই 0 হবে না, ওটা থেকে যাবে। তাহলে 2/5 কি একটা কনস্ট্যান্ট ভ্যালু নাকি? এটা 0 হওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে 2/5 টার্মটা হচ্ছে ফোর্সড রেসপন্স। সবার কাছে কি ক্লিয়ার? রেসপন্স আউটপুটের মধ্যে ইউজুয়ালি সবসময় সলভ করলে আমরা দেখব আউটপুটের মধ্যে আমাদের দুইটা অংশ থাকবে, একটা এক্সপোনেনশিয়াল টার্ম আর একটা কনস্ট্যান্ট টার্ম। যে এক্সপোনেনশিয়াল টার্মটা, ওই টার্মটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স, আর যেটা হচ্ছে কনস্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের ফোর্সড রেসপন্স। আর দুইটা রেসপন্সের যোগফল হচ্ছে আমাদের টোটাল রেসপন্স। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কনফিউশন? স্যার হ্যাঁ, তাহলে কি টোটাল রেসপন্সটা টাইম ডোমেইনে থাকে? টোটাল রেসপন্স তো তুমি ল্যাপ্লাস ডোমেনেও বের করতে পারো, টাইম ডোমেনেও বের করতে পারো, কিন্তু ন্যাচারাল রেসপন্স আর ফোর্সড রেসপন্স বের করার জন্য তোমার টাইম ডোমেনে কনভার্ট করে নিতে হবে। স্যার যদি আমি সিএস থেকে ফোর্স রেসপন্স আর হচ্ছে ন্যাচারাল রেসপন্স দেখতে চাই তাহলে স্যার কিভাবে করব? না, এটা পারবে না তো, এই কারণেই তো টাইম ডোমেনে কনভার্ট করতে হতো। সেজন্য স্যার সেটাই তো বলতেছি, তাহলে হচ্ছে স্যার আমার এই ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স বের করার জন্য টাইম ডোমেইনে আগে নিয়ে নিতে হবে। রাইট। তাহলে আমাদের
রেসপন্স কিন্তু এটাও কিন্তু রেসপন্স, এটাও কিন্তু রেসপন্স, দুটোই কিন্তু আউটপুট, একটা এস ডোমেনে আর একটা হচ্ছে টাইম ডোমেনে। কিন্তু ফোর্সড রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স বোঝার জন্য, কোনটা ফোর্সড রেসপন্স ন্যাচারাল, এটা বোঝার জন্য আমাদের টাইম ডোমেনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা টাইম ডোমেনে বুঝতে পারবো যে একটা অংশ হচ্ছে এক্সপোনেনশিয়াল আর একটা অংশ হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয় স্যার, হ্যাঁ। স্যার 4.2টা কি একটু আবার বলা যাবে স্যার? আমি ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, 4.2টা হচ্ছে আমরা সিএস টাকে ইনভার্স ল্যাপ্লাস করছি, ঠিক আছে? তাহলে দেখো এটা ছিল আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙলাম, ভাঙার পরে দুইটা অংশ আছে 2/5/s, তাহলে 1/s মানে 2/5 তো একটা কনস্ট্যান্ট, ওটাকে বাইরে রাখি, তো মূলত আমাদের হচ্ছে 1/s। তো 1/s এর ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে ইউটি, হ্যাঁ ইনভার্স ল্যাপ্লাস। তো ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s আসবে, তাহলে উল্টাটা 1/s কে ইনভার্স ল্যাপ্লাস করলে ইউটি আসবে। তাহলে যেটা বলছিলাম যে কন্ট্রোল সিস্টেমের এই বইয়ে যেখানে যেখানে ইউটি ছিল সেই জায়গাটা মূলত 1 ধরা হয়েছে, ইউটিটাকে তারা লিখে না। তাহলে প্রথম টার্মটাতে আমরা কোনো ইউটি লিখি নাই, তাহলে শুধু 2/5 ওইভাবেই থাকবে। আচ্ছা, পরে হচ্ছে s+5, এটা হচ্ছে যে চ্যাপ্টার 1 না 2 তে একটা টেবিল দেখাইছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি কি হয়, কোনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে। তাহলে 1/s+a, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখাইছিলাম, 1/s+a, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল e টু দি পাওয়ার, হ্যাঁ এই যে এটা ছিল e টু দি পাওয়ার -a t, টা পাশে হবে, বড় পাশে হবে e টু দি পাওয়ার -at, s প্লাস এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে প্লাস a থাকলে e টু দি পাওয়ার উপর -a হবে, ঠিক আছে? তাহলে s+5 আছে, তাহলে দেখো এই টার্মটা 3/5 এর সাথে e টু দি পাওয়ার -5t বসছে। তাহলে এই 4.1 থেকে 4.2 তে হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস করছি। তাহলে যেটা বলছিলাম যে আমাদের ইনভার্স ল্যাপ্লাস পাবো টাইম ডোমেনে আসার পরে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে এই দুইটা টার্মের মধ্যে এই এক্সপোনেনশিয়াল টার্মটা কি আস্তে আস্তে জিরো হয়ে যাবে না? কারণ e টু দি পাওয়ার -5 আছে, তাহলে মাইনাস এক্সপোনেনশিয়াল গ্রাফের কথা বলছিলাম যে এইটা হচ্ছে আমাদের মাইনাস এক্সপোনেনশিয়াল গ্রাফ, এই যে এটা। তাহলে আস্তে আস্তে এক্স অ্যাক্সিস এর মান যত বাড়বে, বা এটা আমাদের টি অ্যাক্সিস যদি হয়, টি এর মান যত বাড়বে তত আমাদের গ্রাফটা জিরোর দিকে আগাতে থাকবে। তাহলে কোনো একটা সময় যে কিন্তু এই যে 3/5 e টু দি পাওয়ার -5t, এই টার্মটা কিন্তু পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে রেসপন্সের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফোর্সড রেসপন্স, একটা ন্যাচারাল রেসপন্স। তাহলে কোনটা ন্যাচারাল রেসপন্স? যেই অংশটুকু জিরো হয়ে যাওয়ার সুযোগ থাকে, এই যে এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স, 3/5 e টু দি পাওয়ার -5t, এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। আর যেটা কনস্ট্যান্ট টার্ম থাকে 2/5, ওটা হবে ফোর্সড রেসপন্স, ওটা জিরো হওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা ছিল আমাদের এটা গেল। আচ্ছা, তারপরে আমি আসি, আমাদের কি আছে? আচ্ছা, গ্রাফিক্যালি আমাদের যদি এই সিস্টেমটা আমরা দেখি, এখানে এটাও ইম্পর্টেন্ট, আমাদের কিভাবে একটা গ্রাফের মধ্যে, বা গ্রাফ বলতে আমরা এস প্লেন যেটা, সেখানে কিভাবে আমরা পোল আর জিরো গুলা প্লট করব বা স্কেচ করব। তাহলে এখানে দেখি একটা সিস্টেম দেয়া আছে, এই যে ফিগার নাম্বার এ, এটা কত নাম্বার ফিগার? এটা নিচে মনে হয় ফিগার 4.1 এর ফিগারের প্রথম একটা ফিগার এটাতে দেখা যাচ্ছে আমাদের ইনপুট, তারপরে আউটপুট, আর মাঝে একটা জিএস। তাহলে জিএসটা কি আমাদের জন্য? আউটপুট বা ইনপুট মানে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন। এটা কি সবার কাছে ক্লিয়ার? জিএসটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। আচ্ছা, ট্রান্সফার ফাংশন থেকে কয়টা পোল আর কয়টা জিরো আছে কেউ কি বলতে পারবে? স্যার একটা করে দাও। একটা পোল একটা জিরো। একটা পোল একটা জিরো। একটা পোল একটা জিরো। তাহলে পোলের মান কত, জিরোর মান কত? পোল হলো তার পোলের মান হলো পোলের মান হচ্ছে 5 আর 0 হচ্ছে 0-2 -2। হ্যাঁ, পোলের মান -2 আর পোল হচ্ছে নিচের অংশ থেকে বের করে, জিরো হচ্ছে উপরের অংশ থেকে বের করে। পোলের মান পোল -5 আর জিরোস -2। -2।
ঠিক আছে, তাহলে পোল হচ্ছে -5, 0 হচ্ছে -2। আচ্ছা, তাহলে এই সিস্টেমকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, মানে গ্রাফের মধ্যে আমি পোল আর জিরোর মানটা দেখাতে চাই, তাহলে আমাদের এখানে এই যে গ্রাফ পাশে একটা গ্রাফ আঁকা আছে দেখো, এবং গ্রাফের অ্যাক্সিস গুলো নোটিস করি, অ্যাক্সিসটা খুব ইম্পর্টেন্ট। এক্স অ্যাক্সিসটাকে মার্ক করা হয়েছে সিগমা, আর ওয়াই অ্যাক্সিসটাকে মার্ক করা হচ্ছে জে ওমেগা। এই গ্রাফটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাক্সিস দিয়ে আমরা সামনেও গ্রাফগুলা প্লট করব বা গ্রাফগুলা স্কেচ করব। তাই এক্স অ্যাক্সিসটা সিগমা মানে হচ্ছে রিয়েল ভ্যালু, সিগমা হচ্ছে রিয়েল ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে জে ওমেগা, এটা হচ্ছে ইমাজিনারি ভ্যালু। স্যার তার মানে কি এসটা কি স্যার কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স পার্ট? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এসটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালু, মানে একটা রিয়েল অংশ থাকবে আর একটা কমপ্লেক্স ভ্যালু থাকবে। একটা আমি একটু হোল্ড করতে। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিসের দুটো অংশ, মানে এস এর দুটো অংশ খেয়াল করি, এস এর হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। কারণ এটাই তো ডেফিনিশন অনুযায়ী এটা, কারণ এস হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যালু। স্যার কমপ্লেক্স, হ্যাঁ বলো। গ্রাফের কথাটা কি বললেন স্যার? বললাম যে আমাদের এই আমাদের পোল আর জিরোস এইগুলাকে আমাদের সামনেও এই 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 অ্যাক্সিস মানে এই গ্রাফে প্লট করতে হবে বা স্কেচ করতে হবে, ঠিক আছে? তাহলে এই গ্রাফটা ইম্পর্টেন্ট, কারণ আমরা পরেও এই গ্রাফগুলো আমাদের আরো লাগবে, এবং এই অ্যাক্সিস দুইটাতেই লাগবে। হ্যাঁ, তাহলে এই অ্যাক্সিস দুইটা খেয়াল রাখতে হবে। এক্স অ্যাক্সিসটা আমাদের জন্য রিয়েল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের জন্য ইমাজিনারি অ্যাক্সিস, জে ওমেগা অ্যাক্সিস। সিগমা মানে হচ্ছে রিয়েল ভ্যালু, আর জে ওমেগা মানে ইমাজিনারি ভ্যালু। আর এই পুরা এই জিনিসটাকে, এই গ্রাফটাকে বলা হয় এস প্লেন। দেখো এখানে লেখা আছে এস প্লেন, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমরা কিভাবে প্লট করব? খেয়াল করি যে পোল কে মার্ক করা হয় ক্রস দ্বারা, জিরো কে মার্ক করা হয় সার্কেল দ্বারা। আরেকবার, এটা কিন্তু অলওয়েজ ট্রু এবং এভাবেই ড্র করতে হবে। পোল কে মার্ক করা হয় ক্রস দ্বারা এক্স, হ্যাঁ, আর জিরো কে মার্ক করা হয় একটা গোল্লা সার্কেল দ্বারা। তাহলে খেয়াল করো যে এখানে আমাদের পোল ছিল -5, তাহলে ঠিক গ্রাফের মধ্যে -5 যেখানে, সেখানে একটা ক্রস দেওয়া হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে -5টা হচ্ছে পোল, আর -2 যেটা, সেটা ছিল জিরো, তাহলে জিরোর জায়গায় একটা সার্কেল দেওয়া হয়েছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। গ্রাফটা হোপফুলি সামনে আমাদের যদি এই পোল জিরোস গুলি গ্রাফে যদি প্লট করতে স্যার। বলা হয় তাহলে পারবো। হ্যাঁ বলো। স্যার ওই এক্স এর বদলে সিগমা কেন দিল স্যার? এক্স এই যে দিতে পারতাম না? দুইটা ইয়ে করার জন্য, যে সিগমাটা হচ্ছে আমাদের রিয়েল ভ্যালু, মানে এটা বোঝানো হচ্ছে যে তোমার এখানে আমি লিখি যে এস এর মধ্যে দুইটা মান আছে, এস ইকুয়ালস টু সিগমা প্লাস জে ওমেগা। জে ওমেগা, ঠিক আছে? তাহলে সিগমাটা হচ্ছে রিয়েল ভ্যালু, আর ইয়েটা জে ওমেগা যেটা, সেটা হচ্ছে ইমাজিনারি পোর্শনটা, ঠিক আছে? তাহলে এই বইয়ের মধ্যে সব জায়গায় দেখবা রিয়েল পোর্শন গুলাকে মার্ক করা হয়েছে সিগমা দ্বারা, আর ওমেগা হচ্ছে আমাদের জে ওমেগা হচ্ছে আমাদের। তাহলে এই জে ওমেগারও সিগনিফিকেন্স আছে, আমরা পরে শিখবো। ওমেগাটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা সামনে যে ফর্মুলাতে দেখবো যে ওমেগা কিভাবে বের করে। আচ্ছা, তাহলে এটা কি সবার কাছে ক্লিয়ার, এই কিভাবে আমরা গ্রাফের মধ্যে পোলার জিরো প্লট করি? তাহলে এখানে যদি আমাদের সে আমি জাস্ট বোঝানোর জন্য, সে এখানে s+2। স্যার পোলার জিরোটা আরেকবার বলেন। আচ্ছা, তোমরা কি পরে জয়েন করো নাকি? না স্যার, ওই নেটে সোলো কাজ করে তো কথাগুলো কেটে যায়। মানে মাঝখান দিয়ে মানে পুরো জিনিসটা রিপিট করার পরে আবার যদি আরেকজন এসে মানে পুরো রিপিট করতে বলে, তাহলে এরকম অনেকবার রিপিট করতে হয় আর কি। সমস্যা নাই, আমি করে দিচ্ছি, রিপিট করতেছি। সে এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, বা উপরে আরেকটা দেই। তাহলে উপরে আমাদের এখন পোল কয়টা, জিরো কয়টা আমাদের? এই পোল দুইটা, জিরো দুইটা। পোল দুইটা, জিরো দুইটা। তাহলে পোলের মানগুলা কি কি হবে? -5 -1 -5 -1, আর জিরো গুলা
-2 -3 -2 -3 -3। তাহলে এখন কি এই গ্রাফের মধ্যে পোল জিরো প্লট করা যাবে এই এরকম এস প্লেনের মধ্যে? এটা হচ্ছে সিগমা অ্যাক্সিস জি স্যার আর এটা জি ওমেগা অ্যাক্সিস। জি স্যার, করা যাবে স্যার। তাহলে পোলটা মার্ক করতে হবে ক্রস দিয়ে, এটা কিন্তু খেয়াল রাখি। তাহলে -5 আর -1, সে -1টা এখানে, এখানে -1, তাহলে -1 এর জায়গায় ক্রস, আবার -5 হচ্ছে সে এখানে, তাহলে এখানে একটা ক্রস, আর 2 আর 3 এটা হচ্ছে সে -2, এটা 3, তাহলে এখানে একটা জিরো গোল্লাও দিব, এখানে একটা গোল্লা দিব। নামের সাথে একটা সামঞ্জস্য দেখছি স্যার, জিরো কে হ্যাঁ। জিরো দিয়েই করছি। হ্যাঁ, জিরোকে জিরো দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে যে কয়টা পোল জিরো হবে সেই অনুযায়ী আমরা গ্রাফটা প্লট করে ফেলবো। আশা করি সবার কাছে ক্লিয়ার। পরে যে প্রশ্ন করছিল সে কি ক্লিয়ার কিভাবে গ্রাফটা প্লট করতে হবে? জি স্যার, জি স্যার। ওকে, একদম ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। স্যার হ্যাঁ বলো। এটা তো আমরা একটা সাধারণ এক্সপ্রেশন থেকে আগাইতে পারি, তাহলে স্যার এই যে এখানে তুই আর কথা RS বলছিস। সমান 1/s GS CS আমি স্যার কোথায় এগুলো বাস? যে লেখা আছে স্যার এগুলোর কাজটা কি? আরএস জি স্যার RS GS CS জিএস তো হচ্ছে ট্রান্সফরমেশন। এখান থেকে মানে আমাদের এখানে ব্লক ডায়াগ্রাম আঁকা, তোমাকে ট্রান্সফরমেশন না দিয়ে যদি এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে, দিয়ে তারপরে বলা হয় ফাইন্ড পোলস এন্ড জিরোস এন্ড স্কেচ ইন আ গ্রাফ যদি বলা হয়, তাহলে একটা ব্লক ডায়াগ্রাম মানে আমরা কিন্তু দুই ভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। একটা শুধু ট্রান্সফার ফাংশন দেয়া থাকতে পারে ইকুয়েশন, যেটা হচ্ছে সামথিং ওভার সামথিং, অথবা এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে যেটার মধ্যে ইনপুট হচ্ছে 1/s, আউটপুট হচ্ছে cs, আর মাঝের যে ব্লকটা gs ওটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। দুই ভাবে রিপ্রেজেন্ট করা আর কি মূলত। স্যার তাহলে তো GS এ একটা মান দেওয়া থাকবে। gs এ মান দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে, বুঝতে পারছি। ঠিক আছে? এই মাঝের ব্লক মান না থাকলে ওই গোবড়া অঙ্ক। আচ্ছা, তাহলে এখানে ইনপুটটার কেন প্রয়োজন? তুমি যে প্রশ্ন করলা যে ইনপুটটার মান কেন প্রয়োজন, কারণ ইনপুটের মান প্রয়োজন যদি আমরা আউটপুট বের করতে চাই। সিএস উপরে বের করা হয়েছে না? সিএস টা কি দেখো তো, সিএস টা কি জি হবে? স্যার। জি স্যার। সিএস হচ্ছে জিএস এর সাথে ইনপুটটা মাল্টিপ্লাই করে দিতে হবে না? জি স্যার। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম থেকে দেখো, ব্লক ডায়াগ্রাম অনুযায়ী এই ব্লক ডায়াগ্রাম সিএস কি হবে? সিএস হচ্ছে আরএস মাল্টিপ্লাইড বাই জিএস, জি স্যার। তাই তো নাকি? তাহলে 1/s মাল্টিপ্লাইড বাই s প্লাস 2 ইন্টু s প্লাস 5। তাহলে দেখো উপরে কিন্তু এটাই করা হয়েছে, 1/s মাল্টিপ্লাইড বাই s প্লাস 2 ইন্টু s প্লাস 5 ডিভাইডেড বাই s প্লাস 5। তারপরে সিএস থেকে যেটা আমরা বললাম যে এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করা হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে তারপরে ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেনে আসা হয়, ঠিক আছে? তারপরে টাইম ডোমেন থেকে এটার মূল উদ্দেশ্য হচ্ছে টাইম ডোমেন থেকে বের করে আমরা আমাদের ন্যাচারাল রেসপন্স কোনটা, কোনটা ফোর্সড রেসপন্স, এটা বের করা হয়, ঠিক আছে? ন্যাচারাল রেসপন্স আর ফোর্সড রেসপন্স। ক্লিয়ার সবার কাছে, বা যে প্রশ্ন করছিল? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা সেই যে এই যে এখানে নিচে এখানে দেখি আমাদের মূলত যেটা আমি বলছিলাম যে আউটপুট রেসপন্সের মধ্যে দুইটা অংশ আছে, 2/5টা হচ্ছে ফোর্সড রেসপন্স আর 3/5 e to the power -5t এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। এটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই উপরে এগুলো প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই যে a pole of the input function, আচ্ছা এটা হচ্ছে এই যে e to the power 3/5 e to the power 5t, তাহলে এই যে 3/5 এই অংশটুকু কোত্থেকে আসছে? এই যে s plus 5 থেকে, ঠিক না? e to the power 5t minus 5t এই অংশটুকু কোত্থেকে আসছে? s plus 5 থেকে। s plus 5 থেকে আসছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই ট্রান্সফার ফাংশনের মধ্যে s plus 5টা কি পোলের অংশ না জিরো অংশ? স্যার পোলের অংশ স্যার। পোলের অংশ। তাহলে এইটাই ওরা এখানে বলতে যাচ্ছে যে যেটা ন্যাচারাল রেসপন্স সেটা আসছে হচ্ছে পোল থেকে। A pole of the input function generates the forced response. না কি বললাম, সরি, এই যে পোল অফ দ্য ট্রান্সফার ফাংশন, সরি এই যে সেকেন্ড পয়েন্টটা, পোল অফ দ্য ট্রান্সফার ফাংশন জেনারেটস দ্য ন্যাচারাল রেসপন্স। ট্রান্সফার ফাংশনের পোলটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স তৈরি করে। ক্লিয়ার? এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার।
ট্রান্সফার ফাংশনের পোলের অংশটুকু খেয়াল করি, পোলের অংশটুকু হচ্ছে s+5 এবং এই s+5টার জন্যই কিন্তু e টু দি পাওয়ার টার্মটা আসে। হ্যাঁ, তাহলে ওই e টু দি পাওয়ার টার্মটাই কিন্তু হচ্ছে ন্যাচারাল রেসপন্স। তাহলে পোলের ট্রান্সফার ফাংশনের পোলটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেসপন্স জেনারেট করে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা এরপরে আসি এই যে ফোর্সড রেসপন্সটা কার জন্য হয় দেখো তো। ফোর্সড রেসপন্সটা 1/s এর কারণে হয়। 1/s স্যার ইনপুটের কারণে স্যার 1/s এর কারণে হয়। তাহলে এই ডায়াগ্রামের 1/s কোনটা কোথায় আছে? ইনপুটের মধ্যে। ইনপুটে স্যার। তাহলে খেয়াল করে দেখো, ইনপুটের কারণে কিন্তু আমাদের ফোর্সড রেসপন্সটা হচ্ছে। তাহলে ওইটাই এখানে মনে হয় বলছে, এই যে ইনপুট ফাংশন, পোল অফ দ্য ইনপুট ফাংশন জন্য ফোর্সড রেসপন্স হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দুইটা পয়েন্ট 1 আর পয়েন্ট 2 আশা করি ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস বলা আছে, পোল অন দ্য রিয়েল অ্যাক্সিস জেনারেটস এন এক্সপোনেনশিয়াল। এটা তো বলছি না, e টু দি পাওয়ার মাইনাস a টার্ম, এটা অলরেডি বলে ফেলছি। যত রিয়েল অ্যাক্সিসের দিকে যত আমি বাড়াবো, যত রিয়েল অ্যাক্সিসের মান বাড়বে, হ্যাঁ, সিগমার মান যত, এক্স অ্যাক্সিসের মান যত বাড়বে, এক্সপোনেনশিয়াল টার্মটা কি তত, এই যে গ্রাফটা আঁকলাম যে কিছুক্ষণ আগে, এটা বলছি না, এটা জি স্যার। রিয়েল অ্যাক্সিসের দিকে যত আমরা বাড়াতে থাকবো মান, তত কিন্তু আমাদের গ্রাফটা ছোট হতে থাকবে। তার মানে এই এক্সপোনেনশিয়াল গ্রাফটা ছোট হতে হতে এক সময় যে 0 হয়ে যাবে। এটি যেটা বলছিলাম সেটাই এখানে বলা আছে, ওই পয়েন্টে এখানে এক্সপোনেনশিয়াল টার্মটা বলা আছে। তাহলে এটা আমি নিচে আসি। তাহলে এই যে the further to the the faster the transient response will be, because the further to the left of the pole is on the negative real axis, the faster the transient response will decay to 0. যত আমি পোলটাকে, যত আমার গ্রাফটা এক্স অ্যাক্সিস বরাবর যত সামনে আগাইতে থাকবে, তত আমাদের রিয়েল অ্যাক্সিসের মানটা তাড়াতাড়ি দিকে হবে। হ্যাঁ, এটা এখানে একটা কথা বলছে, লেফট অফ দ্য পোল। আচ্ছা, লেফট অফ দ্য পোল বলতে এখানে আমাদের নিচে হচ্ছে s+5। আচ্ছা, যদি এটা s+5 না হয় s+10 হতো, তাহলে e টু দি পাওয়ার কি হতো? e টু দি পাওয়ার -10 নাকি? জি স্যার। জি স্যার। কোনটা ফাস্টার নামবে, e টু দি পাওয়ার -5 না e টু দি পাওয়ার -10t? কোনটা তাড়াতাড়ি? -10টা টা তাড়াতাড়ি 0 হবে। ঠিক আছে, খেয়াল রাখি যে এক্সপোনেনশিয়াল টার্মটা যত বেশি বড় হবে, e টু দি পাওয়ার -5, -10, -20, যত আমি e টু দি পাওয়ারের উপরের পাওয়ারটা বাড়াবো, তত কিন্তু আমার গ্রাফটা তাড়াতাড়ি ডিকে হবে। হ্যাঁ, তাহলে এই -5 টার্মটা অ্যাকচুয়ালি কি? এটা কি পোলের অংশটুকু না? এই যে বললাম s+5। জি স্যার। তাহলে পোলের মান যত বেশি, তত গ্রাফটা তাড়াতাড়ি ডিকে হবে। এটাই এখানে বলা আছে, the further to the left a pole is, মানে পোলের মানটা যত লেফট সাইডে বাড়বে, লেফট সাইড মানে হচ্ছে -5, এখন আমাদের পোল হচ্ছে -5, আমি যদি পোলটাকে -10 করে দেই, তাহলে আরো বাড়বে, আরো তাড়াতাড়ি দিকে হবে। -20 করি, তাহলে আরেকটু তাড়াতাড়ি দিকে হবে। ক্লিয়ার সবার কাছে? স্যার, হ্যাঁ স্যার s-5 তো থাকতে পারে, তাই না? হ্যাঁ, s-5 থাকতে পারে। তখন তো গ্রাফটা তো এই সাইডে হবে, তাই তো? হ্যাঁ, তখন এই যে পোলের লোকেশনটা ডান সাইডে হবে। হ্যাঁ, তখন এই যে এই পোলের লোকেশনটা -5 নয়, এখানে ক্রসটা হবে ডান সাইডে, অ্যাক্সিসের ডান সাইডে। ঠিক আছে, ওকে। আমার মনে হয় এখানে থেকে জাস্ট এই ইকুয়েশনটাই মূলত এখানে 4টা পয়েন্ট দ্বারা এক্সপ্লেন করছে। আমি এটাতে বেশিক্ষণ সময় দিতে চাই না, এটা তেমন আমাদের এখান থেকে থিওরি, এটা জাস্ট বোঝার জন্য ইউজ করব আমরা। তাহলে এইখান থেকে পরে এখানে আমাদের একটা প্রবলেম আছে। তাহলে আমি এই প্রবলেমটা আসলে, এটা এরকম প্রবলেম আসলে আসে না, জাস্ট এটা বোঝানোর জন্য যে আমাদের সে এরকম যে উপরের যে অঙ্কটা করা আছে ওর কোন একটা এক্সাম্পল।
তাহলে এরকম একটা সিস্টেম দেওয়া আছে, পাশে দেখা যাচ্ছে নাকি ফিগার 4.3 তে আমাদের একটা সিস্টেমের মধ্যে ইনপুট, আউটপুট আর মাঝে একটা ট্রান্সফার ফাংশন বোঝা যাচ্ছে। ট্রান্সফার ফাংশন কোনটা বোঝা যাচ্ছে? জি স্যার। মাঝখানে জি স্যার। মাঝের অংশটুকু। তাহলে ট্রান্সফার ফাংশন দেখি কেউ কি বলতে পারবে এই সিস্টেমের মধ্যে পোল কয়টা, জিরো কয়টা? পোল 3টা 0 জিরো একটা। একটা। পোল 3টা, জিরো একটা। পোলের মানগুলা -2 -2 -4 -4 -5 জিরোর মানটা -3 -3। তাহলে এখন আমাদের পোল জিরোর মান জানা আছে। এখন যদি এখানে থেকে বলা হয়, যদি এই প্রবলেমের মধ্যে বলা আছে না, বলা নেই, যদি বলা হয় স্কেচ দ্য পোলস এন্ড জিরোস ইন এ প্লেন, পারা যাবে? জি স্যার। জাস্ট জি এখান স্যার। থেকে মানে ওই ডায়াগ্রামটা আঁকতে হবে তো। হ্যাঁ, এস এর প্লেনটা আঁকতে হবে, সিগমা অ্যাক্সিস এন্ড রিয়েল ওয়াই জে ওমেগা অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা হবে সিগমা অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা হবে জে ওমেগা অ্যাক্সিস। তারপরে জাস্ট আমরা মানগুলা বসাবো এবং খেয়াল রাখি পোলগুলা মার্ক করব হচ্ছে ক্রস দিয়ে, জিরো গুলো মার্ক করব হচ্ছে সার্কেল দিয়ে। আর হুম। আমাদের ওই যে জে ওমেগা, এটা তো ইমাজিনারি অ্যাক্সিস, আর ওই অ্যাক্সিসে কখন ভ্যালু বসবে, মানে কি ধরনের ইকুয়েশন থাকলে? আমরা তো সবগুলো ওই equation দেখতেছি ভ্যালু সাধারণ। বসবে না। যদি পোল তোমরা সামনে হয়তো দেখবা যে হয়তো যদি পোল বা জিরো কমপ্লেক্স হয়, সে তোমার এস এর মানটা হচ্ছে এরকম আসলো, এস ইকুয়ালস টু 3 প্লাস J5 এরকম একটা ভ্যালু আসলো। মানে নিচের তুমি যে এক্সপ্রেশনটা আছে, নিচের যে ওই যে এস কিউব প্লাস এরকম একটা এক্সপ্রেশন আছে, এটা তুমি ক্যালকুলেটরে বসাইলা, বসানোর পরে তুমি দেখলা একটা এস এর মান এরকম আসতেছে 3 প্লাস J5। আর সবসময় মনে রাখা উচিত, এটা সামনেও বলতাম যে আমাদের সবসময় পোলগুলা, কমপ্লেক্স পোলগুলা কনজুগেট আকারে সবসময় থাকে। কনজুগেট আকার থাকে মানে যদি একটা পোল হয় 3 প্লাস J5, তাহলে আরেকটা পোল থাকবে 3 মাইনাস J5। বুঝা যাচ্ছে? সবসময় পোলগুলা পেয়ার হিসেবে থাকে, দুইটা করে থাকে। একটা পোল যদি একটা কমপ্লেক্স পোলের কথা বলতেছি, কমপ্লেক্স পোলগুলা সবসময় পেয়ার আকারে থাকবে। তার মানে যে একটা মান যদি হয় 3 প্লাস J5, মানে A প্লাস JB, এই ফরম্যাটে যদি একটা থাকে, তাহলে আরেকটা হবে A মাইনাস JB। হ্যাঁ, তো সেই এই যে এরকম তুমি এরকম একটা পোল পেলা 3 প্লাস J5, তখন তুমি কিভাবে প্লট করবা? তখন কিভাবে প্লট করবা? স্যার তখন জে এক্সিসও থাকবে স্যার। তখন যে এক্সিসেও থাকবে, তাহলে আর তখন ওই যে এই সামনে ইমাজিনারি পার্টটা স্যার আমরা করে দেবো, হ্যাঁ, জে তাহলে ওমেগা অ্যাক্সিসে 1 2 3 দেখো 1 2 3, এটা হচ্ছে 3 প্লাস J5, তাহলে উপরের দিকে, তাহলে সে এটা হচ্ছে 5, এটা হচ্ছে J5। তাহলে এখানে আমাদের সামওয়্যার এখানে ক্রস, ঠিক আছে? বা তুমি সলভ করে যে এর মানটা পাইলা, এটাও সামনেও এটা ইকুয়েশনটাও দেখবা, এটারও নাম আছে। তুমি সলভ করার পর পাইলা হচ্ছে এরকম, এস এর মান এরকম আসলো, এস ইকুয়ালস টু প্লাস মাইনাস বা দুইটাই থাকবে আর কি, একটা করে লিখি J5, শুধু যে ইমাজিনারি পোর্শনটুক নাই। তখন কি করতে হবে? এটা ওয়াই অ্যাক্সিসে বসাইতে হবে নাকি? জি ওয়াই স্যার। অ্যাক্সিসের 5 এর জায়গায় ক্রস দিব আমরা। ক্লিয়ার তো নাকি? ওয়াই অ্যাক্সিসের মানে উপরে উঠবে না এত ঘর, এই টাইপের না। হ্যাঁ হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে 5 ঘর উপরে উঠবে, উপরে উঠে ওই ঘর বরাবর একটা ক্রস দিব, রাইট? আচ্ছা এখানে স্যার সিএস দের তিনটে সমান দ্বারা স্যার কি বোঝায় স্যার? হ্যাঁ হ্যাঁ, তিনটে সমান সমান বিষয় দেখলাম। ও এটা ইকুইভ্যালেন্ট, এটা তিনটা সাইন মানে ইকুইভ্যালেন্ট। তার মানে এই সিএসটাকে ওই তারা ভাঙছে না, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে ভাঙছে না। জি স্যার। তাহলে এই যে s+3 ডিভাইড বাই s+2 ইনটু s+5 a4 প্লাস s5 ইনটু s+5, এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের ভেঙে যে টার্মটা লিখছে তারা। তাহলে এখানে আমাদের, আমি এটা অঙ্কটা আসলে আমি বলিনি, এটা অঙ্কটা এখানে কোশ্চেনটা ছিল এই অঙ্কর মধ্যে যে একটা এইরকম সিস্টেমের মধ্যে আমাদের আউটপুট বের করতে হবে, সিটি বের করতে হবে। খেয়াল করি সিটি কিন্তু হচ্ছে টাইম ডোমেনের আউটপুট।
আর তারপরে আমাদের ওই আউটপুট থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ফোর্সড রেসপন্স আর কোনটা ন্যাচারাল রেসপন্স। হ্যাঁ, তাহলে এটার নিয়মটা কি? ইনপুট দেয়া আছে, ইনপুট হচ্ছে 1/s, মাঝে ট্রান্সফার ফাংশন আছে, তাহলে সিএসটা কি হবে? সিএস হবে 1/s মাল্টিপ্লাইড বাই এটা। ঠিক আছে তো নাকি? জি স্যার। তাহলে সিএস ইকুয়ালস টু 1/s মাল্টিপ্লাইড বাই এই বড় টার্মটা করার পরে তারপরে আমাদের এটাকে সিএস কে যদি টাইম ডোমেনে নিতে হয় তাহলে আমাদের এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তাহলে খেয়াল করো, যদি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করা হয় তাহলে নিচে কিন্তু 4টা টার্ম থাকে, s, s+2, s+4, s+5। তাহলে 4টা টার্মের জন্য আমাদের 4টা আলাদা করে চারবার আলাদা করে ভাগ করতে হবে। ওরা এই যে ওরা k1, k2, k3 তুমি দরকার নাই, তুমি যেভাবে করে আসছো a/s plus b/s+2 plus c/s+4 plus d/s+5, 4টা টার্ম। ঠিক আছে তো নাকি? জি স্যার। পারা যাবে? এই যে এ বি সি ডি এর মানগুলো বের করা যাবে, ওরা বইয়ের মধ্যে কিন্তু বের করে নাই। স্যার করা যাবে স্যার, হ্যাঁ, করা যাবে। আচ্ছা। তারপরে এই 4টা মান বের করার পরে তারপরে এটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস করব। হ্যাঁ, ঠিক আছে নাকি? 4টা টার্মকে ইনভার্স জি, স্যার। পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে আমি এটাকে ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করার পরে তাহলে এই আউটপুটের মধ্যে কিন্তু খেয়াল করা যাচ্ছে নাকি যে এক্সপোনেনশিয়াল টার্ম আছে আবার কনস্ট্যান্ট টার্ম আছে। তাহলে কোনটা ফোর্সড রেসপন্স আর কোনটা ন্যাচারাল রেসপন্স আশা করি আইডেন্টিফাই করা যাচ্ছে। যে সবগুলা এক্সপোনেনশিয়াল টার্ম হচ্ছে আমাদের ন্যাচারাল রেসপন্স, আর সবগুলা এই কনস্ট্যান্ট হবে আমাদের ফোর্সড রেসপন্স। তো ফোর্সড রেসপন্স শুধু একটাই, খালি জাস্ট কনস্ট্যান্টটা, ওটা হচ্ছে ফোর্সড, আর বাকিগুলো হচ্ছে সব মিলে হচ্ছে ন্যাচারাল রেসপন্স। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এগুলো আমি অঙ্ক কেন হাতে করতেছি না, কারণ এগুলো অঙ্ক আসে না। ঠিক আছে, এগুলো অঙ্ক আমাদের জাস্ট বোঝানোর জন্য করে দেওয়া হয়েছে। এটা থিওরি আছে স্যার। হ্যাঁ, এই চ্যাপ্টারে থিওরি আছে। স্যার এই যে গ্রাফটা স্যার বুঝলেন, ওই গ্রাফটা কি মত আসবে না স্যার? বুঝি নাই, একটু জোরে বলো। স্যার এই চ্যাপ্টার তাহলে ফুললি চ্যাপ্টার 4 আমাদের থিওরি বেসে থাকবে স্যার? না, ফুললি থিওরি না, কিছু অঙ্ক আছে, শেষের দিকে আমরা অঙ্ক পাবো। আর স্যার যে আমরা যে স্যার থিওরি গুলো করতেছি স্যার, এগুলো কোশ্চেন কি রকম আসবে স্যার? এই যে কোশ্চেন তুমি যেগুলো পড়তেছো সেগুলোর থেকে যদি প্রশ্ন করা হয়, এখনো আসলে ওই থিওরির অংশগুলোতে আসি আর কি। এগুলো জাস্ট এখনো বুঝার অংশতে আছি আমরা। ঠিক আছে, ইনিশিয়াল কনসেপ্ট, পোল জিরোস কিভাবে বের করে, কিভাবে প্লট করে, হ্যাঁ, কিভাবে আউটপুট রেসপন্স বের করে, রেসপন্সের থেকে আমরা কিভাবে দুইটা ফোর্সড রেসপন্স ন্যাচারাল রেসপন্স দেখি। তাহলে এই অঙ্ক আমি যে বললাম যে 4.1, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য এগুলো অঙ্ক, এগুলো ইউজুয়ালি আসে না। জাস্ট আমরা কোনটার ফোর্স কোনটা ন্যাচারাল। তাহলে এরকম একটা এই যে স্কিল অ্যাসেসমেন্ট প্রবলেমও আছে, কেউ যদি চায় এটা করতে পারে। জাস্ট এখানে ট্রান্সফার ফাংশন। আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে একই অঙ্ক কিন্তু দুই ভাবে দেয়া। হ্যাঁ, একবার হচ্ছে ডায়াগ্রাম দেয়া আর পরের বার হচ্ছে এক্সপ্রেশন দেয়া, দুইটা কিন্তু সেম অঙ্ক। এটা কি সবাই বুঝছে নাকি দেখো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে জি কিন্তু স্যার। কোশ্চেন কিন্তু দুই ভাবেই থাকতে পারে। একটা আমরা সামনেও দেখবো অঙ্কর মধ্যে কোশ্চেন ইদার এই একটা সিস্টেমের গ্রাফ ডায়াগ্রাম দেয়া থাকবে, ওখান থেকে আমাদের অঙ্ক আগাইতে হবে, অথবা ডাইরেক্ট ইকুয়েশন দেয়া থাকবে। দুইটাই কিন্তু একই অঙ্ক, জাস্ট রিপ্রেজেন্ট করার ওয়েটা ভিন্ন। তবে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেম হ্যাজ এ ট্রান্সফার ফাংশন, জিএস বলা আছে। তাহলে আরএসটা কই, ইনপুটটা কই? তাহলে একটু কোশ্চেনটা যদি পড়ি, রাইট the output CT in general terms if the input is a step unit step। এখানে স্পেসিফিক্যালি বলা আছে ইনপুট হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট স্টেপ মানে ইউটি নাকি? জি স্যার। তাহলে ইউনিট স্টেপের যদি টাইম ডোমেনে ইউটি হয়, এস ডোমেনে কি হবে? 1/s। 1/s। তাহলে এটা এখন থেকে মনে রাখতে হবে যে আমাদের জন্য ইউনিট স্টেপ মানে হচ্ছে 1/s ইনপুট। বাই ডিফল্ট এখন থেকে অলওয়েজ ইউনিট স্টেপ ইনপুট বলা মানেই হচ্ছে 1/s, কারণ আমরা কিন্তু এখন থেকে সব অঙ্ক ল্যাপ্লাস ডোমেনে করতেছি।
তাহলে সব অঙ্কর জন্য আমাদের এই ইনপুট বসবে 1/s যদি বলা থাকে ইনপুট হচ্ছে ইউনিট স্টেপ। ঠিক আছে, তাহলে ওই সেম ভাবে ওরা অঙ্কটা করছে, অঙ্ক করে যে এ বি সি ডি ই পর্যন্ত ওরা এ বি সি ডি এর মান বের করেন, হয়তো এগুলা বের করতে হবে। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফোর্সড রেসপন্স, আর বি সি ডি ই টার্ম গুলো, এই চারটা টার্ম এক্সপোনেনশিয়াল যেগুলো, সেই পুরো সবগুলো মিলে হবে ন্যাচারাল রেসপন্স। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে আমাদের গেল। আচ্ছা, তারপর আমার মনে হয় আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো, জাস্ট একটু অল্প একটু বলবো আর কি আজকে। এই ফার্স্ট অর্ডার সিস্টেম এটা বলে আমি হয়তো শেষ করে দিব। ফার্স্ট অর্ডার, আগে আসি অর্ডার বলতে কাকে কি বুঝি, ঠিক আছে? তো অর্ডার অফ দ্য সিস্টেম হচ্ছে পোলের হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের, বা যে কয়টা সিস্টেমে পোল সেটা হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য সিস্টেম। সিস্টেমের পোল যে কয়টা সেটা হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য সিস্টেম, অথবা আরেকভাবেও বলা যায় যে ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের যে হাইয়েস্ট পাওয়ার ওটা হচ্ছে আমাদের অর্ডার। ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে হাইয়েস্ট যত পাওয়ার সেটা হচ্ছে আমাদের অর্ডার। তাহলে উপরে যদি আমি এক্সপ্রেশনটাতে আসি, যে উপরে আমরা যে ইয়ে করলাম, এই যে স্কেল অ্যাসেসমেন্ট 4.1, এইখানের পোল কয়টা, এই জিএস এর পোল কয়টা? 4.1। চারটা স্যার। তাহলে এইটার অর্ডার কত হবে? স্যার 4। ফোর্থ অর্ডার। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে জাস্ট নিচের পোল সংখ্যা দেখে আমি কিন্তু অর্ডার বলে দিতে পারতেছি, অথবা আরেকটা বলা যায় যে নিচের যে এস এর হাইয়েস্ট পাওয়ার, ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার। তাহলে তুমি যদি এটা ভাঙো, এই যে s to the power 4 s to the power 4 হবে। s to the power 4 হবে। তাহলে ওখান থেকে দেখেও বলে দেওয়া যায় যে ফোর্থ অর্ডার সিস্টেম। তাহলে প্রথম অর্ডার, ফার্স্ট অর্ডার সিস্টেম মানেটা কি? ডিনোমিনেটর, ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে এস এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1। তাহলে একটা জেনারেল ফর্ম দেয়া আছে, দেখা যায় নাকি ফিগার 4.4 এ, ফার্স্ট অর্ডার সিস্টেমের জেনারেল ফর্ম, ইনপুট আউটপুট মাঝে ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশনের এই যে নিচে এস প্লাস এ, খেয়াল করি নিচে এটা হচ্ছে এস প্লাস এ, তাহলে এস এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। সবার কাছে কি ক্লিয়ার? তাহলে এই সিস্টেমের সম্ভাব্য যে গ্রাফটা, পোল প্লট, যে বি পোর্শন যেটা, সেটাও কিন্তু গ্রাফটাও কিন্তু দেয়া আছে। যদি এস প্লাস এ হয়, পোলের মান হচ্ছে এস ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে মাইনাস এ তে একটা ক্রস দেওয়া আছে। তাহলে আচ্ছা, ফার্স্ট অর্ডার এই সিস্টেমের মধ্যে, এই যে সিস্টেমটা এখানে দেয়া আছে, এটার মধ্যে কি কোনো জিরো আছে নাকি? নাই স্যার। নাই স্যার, জিরো নাই। নাই। উপরের এটা কিন্তু জিরো মনে না করি, উপরের এ কিন্তু একটা Constant না। কনস্ট্যান্ট ভ্যালু। জিরো বের করার জন্য কিন্তু এস এর মান বের করতে হচ্ছে, খেয়াল রাখি। তাহলে এটা কিন্তু কনফিউশনে পড়ে যায় যে না, উপরের এটা কিন্তু জিরো না, উপরের এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই অঙ্কতে কোনো জিরো নাই। জিরো থাকতো যদি আমি যে উপরে যে দেখছি যে সে উপরে একটা টার্ম আছে এস প্লাস 2, হ্যাঁ, তখন আমি এস এর একটা মান বের করতে পারতাম, তখন আমাদের জিরো থাকতো। স্যার, হ্যাঁ, উপরে যদি জিরো হয়ে যায় তাহলে তো সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে না স্যার? কি? উপরে যদি জিরোস এর মান ভ্যালু না থাকে, না তাহলে না কি system- না, নট নেসেসারি আনস্টেবল হওয়ার কন্ডিশন এটা না। আমরা চ্যাপ্টার নাম্বার 7 এ যে স্টেবিলিটি, ওটা হচ্ছে স্টেবিলিটি চ্যাপ্টার নাম্বার 7, হ্যাঁ, তো ওই চ্যাপ্টারে যে আমরা শিখবো, সরি চ্যাপ্টার 6 হচ্ছে স্টেবিলিটি। তো সেখানে আমরা স্টেবিলিটির কন্ডিশন গুলো শিখবো, এবং কখন পোলের মান কেমন হলে জিরো, কেমন হলে আমরা স্টেবল সিস্টেম বা আনস্টেবল সিস্টেম পাই, তখন যে শিখবো। তো তখন আমরা এখন এই চ্যাপ্টারে হয়তো একটু বলতে পারি যে পোলের মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের সিস্টেম হচ্ছে আনস্টেবল। পোলের মান অলওয়েজ নেগেটিভ হতে হবে, ঠিক আছে? তো পোল হচ্ছে মাইনাস এক্সিসে থাকতে হবে। খেয়াল করে দেখো, এই যে পোল প্লটটা যে করা বি, যে এখানে পোলের মানটা কিন্তু নেগেটিভ এক্সিসে, মাইনাস এতে। তাহলে নেগেটিভ সাইডে যত থাকবে, লেফট হাফ প্লেনে যতক্ষণ আমাদের পোলটা থাকবে ততক্ষণ আমাদের সিস্টেম হচ্ছে স্টেবল। আর যখনই পোলটা আমাদের রাইট সাইডে চলে যাবে
মানে ওয়াই অ্যাক্সিসের রাইট সাইডে, মানে যখন পোলটা পজিটিভ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের সিস্টেম আনস্টেবল হয়। হ্যাঁ, এটা পরের দিকে আছে, আমরা তখন ডিসকাস করব। তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমটা কি সবার কাছে ক্লিয়ার, কিভাবে অর্ডার নির্ধারণ করতে হয় একটা সিস্টেমের? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় ফার্স্ট অর্ডার সিস্টেম ক্লিয়ার হলে আমি এখানে শেষ করি। এরপরে এখান থেকে শুরু করবো আমার টাইম কনস্ট্যান্ট, আর এরপরে আমার আরেকটা আছে প্রাইস টাইম আর সেটেলমেন্ট। এগুলো আমাদের ফর্মুলা, এগুলো সব অঙ্কর জন্য ব্যবহার হবে। তো আমার মনে হয় আজকে এখানেই থাকো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার একটা ঝামেলা ছিল স্যার একটু। হ্যাঁ, বলো। স্যার ওই যে 1/s মানে স্যার ওই যে rs এর সমান ওই যে 1/s gs cs বললেন না স্যার, হ্যাঁ ওই 1/s টা স্যার একটু স্যার যদি আরেকবার একটু বলে দিতেন স্যার। এটা আচ্ছা। বুঝতেছি যে হচ্ছে ফোর্স রেসপন্সটা হচ্ছে স্যার যেটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ, আর ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে যে ডিকে আকারে কমে গেলে ওটা ন্যাচারাল। হ্যাঁ, স্যার এই 1/s এর ব্যাপারটা স্যার একটু 1/s টা হচ্ছে ইনপুট। 1/s টা কিন্তু ট্রান্সফার ফাংশনের অংশ না, খেয়াল রাখো। ঠিক আছে, 1/s কিন্তু শুধু ইনপুট ট্রান্সফার ফাংশনের অংশ না। ইনপুটটা কেন প্রয়োজন হচ্ছে? আউটপুট বের করার জন্য। আউটপুটটা হচ্ছে rs ইনটু gs। দেখো, rs ইনটু gs দুইটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি মাল্টিপ্লাই করার পরে যদি আমি cs বের করি, তাহলে cs আসছিল কি 2/5/s আর 3/5 s + 5। যেটা বলছিলাম সেটা হচ্ছে 2/5 ডিভাইড বাই s। তাহলে এই যে শুরুর টার্মটা, এই যে এই টার্মটা 2/5/s, এই 1/s টা কোত্থেকে আসছে? বা 2/5/s, এই 1/s যেটা সাথে 2/5 এর সাথে আছে, এই 1/s টা কোত্থেকে আসছে? এই 1/s টা আসছে ইনপুট থেকে, ঠিক না? স্যার এই যে एग्जांपल 4.1 টা যে দেখালেন স্যার, एग्जांपल 4.1 আসি। হ্যাঁ, বলো। স্যার এই যে এখানে স্যার এই যে এই 1/s এটা কি স্যার আমরা সবসময় ধরে নেব? মানে কোশ্চেনে তো এই যে জিএস টার মধ্যে ওরকম ভাবে দেওয়া ছিল না। না, এটা কিন্তু ইনপুট তো দেয়া আছে। ইনপুট হচ্ছে 1/s, আর তুমি যদি cs বের করতে চাও, তোমার cs এর ফর্মুলাটা কি হবে? c = কি হবে? c = r * g হবে না? জি স্যার। বুঝতেছো? জি স্যার, ওইটাই হওয়ার কথা। ইনপুট মাল্টিপ্লাইড বাই ট্রান্সফার ফাংশন হওয়া উচিত না? তাহলে ইনপুটকে যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে 1/s কে এই বড় টার্মটার সাথে গুণ করে দাও, তাহলে এখানে গুণ করলে কি আসে? এখানে নিচে একটা s চলে আসে না? স্যার ওই s+2 s+4 s+5 এর সামনে একটা s আসবে। s চলে আসবে। জি স্যার। ওটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এরপর তুমি আউটপুটটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ভাঙো। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করে ভাঙলে দেখবা একটা টার্ম আসে 1/s, মানে a/s, b/s+2, b/s+ and so on। তাহলে এই যে a/s এই টার্মটা, এটা কেন আসছে? ইনপুটের কারণে আসছে। ইনপুটের কারণে আসছে স্যার। এটাই। তাহলে ফোর্সড রেসপন্সের অংশটুকু ইনপুটের কারণে আসে, যেটা শুরু থেকেই বলতেছি যে যদি বাইরে থেকে তোমাকে কেউ ধাক্কা দেয়, তাহলে এটা বাইরের এক্সটার্নাল ফোর্স, বাইরের ইনপুট। এটা এটা ন্যাচারাল রেসপন্স হবে, এটা বাইরের ইনপুট। তাহলে এটা হচ্ছে ফোর্সড রেসপন্স। আর নিচে এই যে বাকি টার্মগুলো যেটা s+2 s+4 s+5, এগুলো সবগুলো টার্মের সাথে কিন্তু নিচে দেখো এক্সপোনেনশিয়াল একটা টার্ম আছে, e⁻⁻। ওই মাইনাস মানে e⁻, এক সময় যে 0 হয়ে যাবে, ভেরি লার্জ ভ্যালু, অনেক বড় টির ভ্যালুর জন্য এক্সপোনেনশিয়াল টার্মগুলো যে 0 হয়ে যাবে। তাহলে ওই অংশটুকু 0 মানে ওটা ন্যাচারাল রেসপন্স আস্তে আস্তে 0 হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লাস কি শেষ স্যার? মনে হয় আমি শেষ করি। আচ্ছা, আমাদের কি এই উইক একটা কুইজ আছে না? জি স্যার, বৃহস্পতিবার স্যার। বৃহস্পতিবার 5টা থেকে। 5টা থেকে 5:30। স্যার, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।